আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং চলমান করোনা পরিস্থিতিতে সবাই সাবধানে এবং নিরাপদে আছো। আজকে আমরা এসেছি আমাদের চতুর্থ বর্ষের একটি কোর্স, যেটাকে আমরা সাংগঠনিক আচরণ বলে জানি, এই কোর্সের একটি ক্লাস নিয়ে। আজকে আমরা এই কোর্সের তৃতীয় অধ্যায়, যেটা জ্ঞান বা চেতনার পদ্ধতি বা কগনিটিভ সিস্টেম বলে আমরা জানি, এই অধ্যায়ের উপরে আলোচনা করব। তো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা আসি জ্ঞান বা চেতনা বা কগনিশন, এই জিনিসটা কি। বলা হচ্ছে মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বা পিভটাল অংশ হচ্ছে চেতনা। মনোবিজ্ঞানীরা একে জ্ঞান ও বলে অভিহিত করে থাকেন। মনোবিজ্ঞানীরা চেতনা নিয়ে গবেষণা করেন। মানুষের ভাবনা এবং ভাবনার প্রক্রিয়াকে বলা হয় চেতনা। চেতনা দ্বারা মানবজাতি তার ভাবনাকে প্রকাশ করে বা অনুভব করে। এই বিষয়ে একজন প্রখ্যাত মনীষী ডি.জি. মার্কুইস, উনি বলছেন, কগনিশন ইজ দ্য ওয়ে অফ ফিলিং অ্যান্ড এক্সপ্রেসিং হুইচ এফেক্টস দ্য বিহেভিয়ার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অর্থাৎ মনোবিজ্ঞানীরা মানুষের এই চেতনা নিয়ে গবেষণা করতে গিয়ে তারা নিম্নোক্ত বিষয়গুলো পেয়েছেন: মানুষ কি নিয়ে চিন্তা করে, মানুষ কেন চিন্তা করে, মানুষ কিভাবে চিন্তা করে, মানুষ কার জন্য চিন্তা করে, মানুষের ভাবনাগুলো তাদের অনুভূতি ও আচরণকে কিভাবে প্রভাবিত করে। চিন্তা করা এবং চিন্তাকে প্রকাশ করার পদ্ধতিকে জ্ঞান বা চেতনা বলে। স্বাভাবিক অর্থে আমরা যখন কোনো কিছু চিন্তা করতে পারি তখন আমরা বলি যে আমরা সজ্ঞানে আছি। আর যখন চেতনা থাকে না বা কোনো চিন্তা শক্তি আমাদের লোপ পায়, তখন আমরা বলি তাদেরকে অজ্ঞান বা চেতনাহীন বা অচেতন। তো এই বিষয়গুলো একটা আরেকটার সাথে পরস্পর সম্পর্কযুক্ত, জ্ঞান এবং চেতনা। এবং যখন মানুষ চেতনা অবস্থায় থাকে, জেগে থাকে, জ্ঞানের মধ্যে থাকে, তখন মানুষ চিন্তা করে। এবং চিন্তা কেন করে, কিভাবে করে, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। এখন আসছি আমরা চেতনার প্রকারভেদ নিয়ে। টাইপস অফ কগনিশন। কি কি ধরনের চেতনা আমাদের আসে বলা হচ্ছে। প্রথমে, কগনিশন ইজ দ্য ওয়ে অফ ফিলিং অ্যান্ড এক্সপ্রেসিং হুইচ অ্যাফেক্টস দ্য বিহেভিয়ার অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ডি.জি. মার্কুইস, যেটা এর আগে আমরা আলোচনা করেছি। অর্থাৎ চেতনা হলো চিন্তা করার এবং সেই চিন্তাকে প্রকাশ করার পদ্ধতি যা ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। মানুষের চেতনা সাধারণত দুই প্রকার, অর্থাৎ যুক্তিমূলক চেতনা আর অনুসন্ধানমূলক চেতনা। দুই ধরনের চেতনা নিয়ে আমরা সাধারণ মানুষ আমরা থাকি। যুক্তিমূলক চেতনা বলতে বোঝাচ্ছে যে চেতনা যুক্তির মাধ্যমে প্রকাশ পায় তাকে যুক্তিমূলক চেতনা বলে। অর্থাৎ কোনো চেতনা যখন আমাদের সামনে এসে উপস্থিত হয় কোনো বিষয়, তখন আমরা সেটাকে যখন যুক্তি দিয়ে খণ্ডন করি বা যুক্তির সাহায্যে মেনে নেই, তখন আমরা সেটাকে যুক্তিমূলক চেতনাকে ব্যবহার করে থাকি। আর অনুসন্ধানমূলক চেতনায় বলছে যে চেতনা অনুসন্ধানকে এর মাধ্যমে প্রকাশিত হয় তাকে অনুসন্ধানমূলক চেতনা বলে। অর্থাৎ এমন কোনো বিষয় আমাদের সামনে আসে যখন আমরা যুক্তিতে মানতে পারি না, তখন আমরা সেটাকে আরো বেশি চিন্তা করি, সেটা নিয়ে খোঁজ খবর নেই, সেটাকে অনুসন্ধান করি, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণের মাধ্যমে একটা রেজাল্ট না আসা পর্যন্ত আমরা সেটাকে মেনে নিতে পারি না। এরকম বিষয়গুলোকে আমরা বলছি অনুসন্ধানমূলক চেতনা। এই দুইটা চেতনার মধ্যে কিছু পার্থক্য আছে। প্রথমে বলা হয়েছে যুক্তিমূলক চেতনা যুক্তির মাধ্যমে প্রকাশিত হয়, যেটা বললাম, আর অনুসন্ধানমূলক চেতনা অনুসন্ধানের মাধ্যমে প্রকাশিত হয়। এর ভিত্তি হলো যুক্তি বা লজিক, আর এর ভিত্তি হলো ডিসক্রিপশন বা বর্ণনা। এই চেতনা সংবেদনশীল, আর এই চেতনা সংবেদনশীল এবং অসংবেদনশীল উভয়ই হতে পারে। এই চেতনা ইন্ডাকটিভ বা আরোহ, আর এই চেতনা ডিডাকটিভ বা অবরোহী। মূল বিষয়টা এমন যে যুক্তি আমরা কখন মেনে নেই? যখন আমরা কারোর প্রতি সংবেদনশীল হই, তার প্রতি আমাদের অনুকূল একটা ধারণা থাকে, তার প্রতি ভালো ধারণা থাকে। কোনো মানুষকে বা কোনো প্রতিষ্ঠানকে আমরা যখন সহজে মেনে নেই, বা আমাদের কাছে তার আগের থেকে একটা ভালো পরিচয় থাকে, পরিচিতি থাকে, তখন তার কথাগুলো আমরা যুক্তি হিসেবে মেনে নেই।
এই হচ্ছে যুক্তিমূলক চেতনা, কারণ এটা সংবেদনশীল। আর অনুসন্ধান যখন আমরা করতে চাই তখন আসলে সংবেদনশীলতা আর বাইরে যে আমরা অসংবেদনশীল হয়েও আমরা অনেক সময় কাজ করে থাকি। যখন আমরা অনুসন্ধান করতে যাব তখন আমরা শুধুই যে সেই লোকটার বা সেই প্রতিষ্ঠানের কথা অক্ষরে অক্ষরে পালন করব বা তার কথাটাকে আমরা যুক্তিসঙ্গত মনে করব, সেটা না করে আমরা নিজের হাতে সেটাকে নিয়ে অনুসন্ধানের মাধ্যমে একটা নিজস্ব একটা রেজাল্ট বা একটা মানে গবেষণা করে যে একটা ফলাফল আসে সেটা আমরা বের করতে চাই এবং তারপরে সেটাকে মেনে নিতে চাই। এই দুই ধরনের চেতনার মধ্যে এই হলো পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমি একটু বলতে চাই যে সাধারণত আমাদের মানুষের মানে চেতনাকে অন্য দিক থেকে যদি বিবেচনা করি তাহলে তিনটা অবস্থায়, অবস্থানগতভাবে তিনটা অবস্থায় আমরা থাকি। একটা হলো অচেতন, একটা হলো অবচেতন, আর একটা হলো চেতন। অবস্থানগতভাবে আমরা এই তিনটা ভাবে তিনটা জায়গায় আমরা থাকি। চেতন বলতে যখন আমাদের জ্ঞান থাকে, সজ্ঞান থাকে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটা। অবচেতন বলতে আমরা বুঝি যে যখন আসলে আমাদের জ্ঞান পুরোপুরি থাকে না, কিন্তু জ্ঞানে থাকা অবস্থায় যে বিষয়গুলোকে নিয়ে আমরা চিন্তা করি, ভাবি, বা যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, সেই বিষয়গুলো আমাদের অবচেতন মনে যে জমা হয়ে থাকে। এবং সাধারণত ঘুমের মধ্যে অনেক সময় আমরা যখন স্বপ্ন দেখি বিভিন্ন বিষয় নিয়ে, এই স্বপ্নযোগে দেখা বিষয়গুলো সাধারণত অবচেতন মনে জমে থাকা সেই সারাদিনের যে কাজের যে অবশিষ্টাংশ, সেটা সাধারণত আমরা ঘুমের মধ্যে ওইভাবে দেখে থাকি অনেক সময়, সেটাকে আমরা স্বপ্ন বলি। আরেকটা আছে অচেতন। অচেতন অবস্থায় আসলে মানুষের চিন্তা শক্তি একেবারেই বিলুপ্ত হয়, লোপ পায়। তো সেই কারণে ওই সময়কে অচেতন অবস্থায় আমরা সাধারণত কোনো কিছুই চিন্তা করতে বা দেখতে পারি না। আচ্ছা, এরপরে আসছে স্মৃতি বা মেমোরি। আমরা বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, এই ধরনের আরো বিভিন্ন বিষয় যেগুলোতে আমাদের একটা অংশ থাকে যেটাকে আমরা বলি মেমোরি বা স্মৃতি। এর মূল কাজ হলো আমাদের কোনো একটা বিষয়, সেটাকে আমরা যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চাই তাহলে সেই মেমোরির মধ্যে আমরা সেখানে সেভ করে রাখি। সেটা আমরা ডিলিট না করা পর্যন্ত বা কোনোভাবে সেটাকে ধ্বংস না করা পর্যন্ত সেখানে আসলে মেমোরিতে সেই বিষয়টা সেভ হয়ে থাকে। ঠিক একইভাবে মানুষের ব্রেনের মধ্যেও আমাদের সৃষ্টিকর্তা উনি এমন কিছু মেমোরি দিয়েছেন, এমনভাবে এই মেমোরি সিস্টেমটা দিয়েছেন যেটা আসলে অনেক অনেক বেশি কিছু জিনিস এটা সেভ করে রাখতে পারে। সাধারণত আমাদের যান্ত্রিক সভ্যতায় যে বিষয়গুলোকে আমরা মেপে থাকি মেগাবাইট, কিলোবাইট, টেরাবাইট, গিগাবাইট, এই ধরনের বিভিন্ন এককে, সেই হিসাব করলে মানুষের এক একটা মানুষের ব্রেইনে আসলে অনেক বেশি জায়গা নিয়ে আমরা মেমোরি সেভ করার জায়গা পাই। তো যাই হোক, দেখি আমরা এখানে কি বলছে। স্মৃতি বলতে এখানে বলছে পূর্বের কোনো অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স, দক্ষতা বা ডেক্সটারিটি এবং শিক্ষণ বা লার্নিং এর স্মরণযোগ্যতাই হলো স্মৃতি। স্মৃতির ইংরেজি শব্দ মেমোরি, যার অর্থ হচ্ছে পূর্বের কোনো ঘটনা স্মরণ করা। অর্থাৎ আমরা অতীতে যেই ঘটনার ভিতরে এসেছি, যেই ঘটনার মাধ্যমে আমরা অতীত সময়গুলো কাটিয়ে এসেছি, সেই সময়ের যত রকমের ঘটনা আমাদের জীবনে এসেছে, আমাদের চোখের সামনে এসেছে, আমরা দেখেছি, শুনেছি, আমরা এক্সপেরিয়েন্স করেছি, আমরা জেনেছি, সমস্ত কিছুই আমাদের অতীত সময়কার যত বিষয়, যেটা আমাদের চোখ দিয়ে আমরা আমাদের ব্রেনে নিয়েছি, কান দিয়ে নিয়েছি, মুখ দিয়ে নিয়েছি, বুঝে নিয়েছি, ব্রেন দিয়ে চিন্তা করে নিয়েছি, সমস্ত কিছু আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট জায়গায় সেভ হয়ে থাকে, সেটাকে আমরা বলছি স্মৃতি। এবং সেটা পরবর্তীতে আমরা যখন আমাদের প্রয়োজন হয় তখন সেই স্মৃতির থেকে আমরা সেগুলোকে মনে করার চেষ্টা করি। এর কারণ হচ্ছে যে সেগুলো আমাদের ব্রেনের মধ্যে থাকে, সেখান থেকে আমরা মনে করার চেষ্টা করি। অনেক সময় হয়তো ভুলে যাই। ভুলে যাওয়া মানে হচ্ছে স্মৃতি থেকে যে ডিলিট হয়ে গেল তা না। ভুলে যাওয়া মানে হচ্ছে যে কোথায় আছে, কোন ফোল্ডারে আছে। আমি যদি কম্পিউটারের দিক থেকে যদি উদাহরণ দেই, তাহলে কোন ফোল্ডারে আমার সেই স্মৃতিটা সেভ করা আছে সেটা হয়তো আমরা খুঁজে পাই না অনেক সময়। সেজন্য আমরা হয়তো বুঝে উঠতে পারি না যে অনেক সময় আমরা ভুলে যাই বলি।
আচ্ছা, এ সম্পর্কে মনীষীরা বলছেন, রবার্ট এ ব্যারন, তিনি বলছেন, মেমোরি ইজ দ্য ক্যাপাসিটি টু রিটেইন অ্যান্ড লেটার রিট্রিভ ইনফরমেশন, অর্থাৎ স্মৃতি হচ্ছে কোনো তথ্যকে সংরক্ষণ করা এবং পরবর্তীতে তা উদ্ধার করে ব্যবহার করার ক্ষমতা। মনোবিজ্ঞানী রিবোর্ড বলেছেন, মেমোরি ইজ দ্য প্রসেস অফ ইনকোডিং, স্টোরিং অ্যান্ড রিট্রাইভিং স্পেসিফিক ইনফরমেশন, অর্থাৎ স্মৃতি হলো কোনো নির্দিষ্ট তথ্যের সংকেতায়ন, সংরক্ষণ এবং উদ্ধারকরণ ব্যবস্থা। সাধারণত আমরা বলি যে স্মৃতি হলো শিক্ষণ, আবেগ, ফ্যান্টাসি, যুক্তি, মানসচিত্র গঠন, রূপান্তর এবং শনাক্তকরণের মাধ্যমে কোনো নির্দিষ্ট তথ্য স্মরণ করার যোগ্যতা বা পাওয়ার কে স্মৃতি বলে বা মেমোরি বলে। অর্থাৎ আমাদের যে অতীতের সমস্ত ঘটনা, সেগুলোকে আমাদের যখন কাজে লাগে, তখন কাজে লাগানোর সময় তখন আমরা যখন সেটাকে মনে করার চেষ্টা করি এবং মনে করতে পারি, তখন আমরা সেটাকে বলি যে হ্যাঁ, আমার মেমোরিতে আছে বা স্মৃতিতে আছে, আমি মনে করতে পেরেছি। এটাকেই আমরা বলছি সাধারণত স্মৃতি। প্রত্যেকটা মানুষের জীবনে স্মৃতি থাকবে, কারণ মানুষ জন্মানোর পর থেকে, যখন থেকে বুঝতে শিখেছে, যখন থেকে জানতে শিখেছে, যখন যে কোনো বিষয়কে নিজের মধ্যে ধারণ করতে শিখেছে, তখন থেকে তার মধ্যে স্মৃতি এটা গঠন হওয়া শুরু করেছে। এবং যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে তার অতীতের সমস্ত সময় এবং ঘটনাগুলোকে স্মৃতির মধ্যে সেভ করে রাখবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। এবার আমরা আলোচনা করছি স্মৃতির গুরুত্বপূর্ণ কিছু উপাদান। স্মৃতি হলো কোনো নির্দিষ্ট তথ্যের সংকটায়ন, সংরক্ষণ এবং উদ্ধারকরণের ব্যবস্থা। পূর্বের কোনো অভিজ্ঞতা, দক্ষতা এবং শিক্ষণের স্মরণযোগ্যতাকে স্মৃতি বলা হয়। স্মৃতি মানুষকে বাঁচায় এবং স্মৃতি মানুষকে কাঁদায়। আবেগপ্রবণ সকল মানুষ তাই স্মৃতি ধারণ করে বেঁচে থাকার জন্য নিরন্তর চেষ্টা চালায়। স্মৃতির সাথে তাই বিভিন্ন উপাদান জড়িত। সেই উপাদানগুলো হচ্ছে শিক্ষণ, ফ্যান্টাসি, আবেগ, যুক্তি, মানুষ গঠন, মানসচিত্র গঠন, রূপান্তর এবং শনাক্তকরণ। এই বিষয়গুলো আমাদের স্মৃতির উপাদান হিসেবে আমরা জেনে থাকি বা ব্যবহার করে থাকি। তো এই বিষয়গুলো কি আমরা একটু জানি। বলা হচ্ছে প্রথমে শিক্ষণ। শিক্ষণ হচ্ছে স্মৃতির প্রথম এবং প্রধান উপাদান। এজন্য বলা হয় লার্নিং ইজ দ্য ইনভেটিবল পার্ট অফ মেমোরি। ইনএভিটেবল পার্ট অফ মেমোরি। শিক্ষণের মাধ্যমে জ্ঞান, দক্ষতা, আদর্শ, মূল্যবোধ ও নৈতিকতাকে জাগ্রত করা যায়। শিক্ষণ স্মৃতির সংরক্ষণে শিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কোনো কিছু আমরা যখন মনে করার চেষ্টা করি বা মনে রাখি, তখন আমাদের সেটার বিষয়ে যখন আমরা লার্নিং বা শিক্ষণ এই প্রক্রিয়াটার মাধ্যমে যখন শিখি, তখন সেটা অনেক দিন যাবত আমরা সেটাকে মনে রাখতে সক্ষম হই। হঠাৎ করে একটা জিনিস তোমার সামনে আসলো আর তুমি দেখলে আর ভুলে গেলে, সামনে থেকে চলে গেল, এই জিনিসটা তুমি বেশিক্ষণ মনে রাখতে পারবে না, তোমার স্মৃতিতে বেশিক্ষণ সেভ করে রাখতে পারবে না। কিন্তু যখন কোনো বিষয়কে তোমাকে হাতে কলমে শেখানো হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, তুমি লার্নিং করবা, তখন সেই বিষয়ের সমস্ত কিছু তোমার স্মৃতির অংশে অনেক বেশি পাকাপোক্তভাবে সেটা সেভ হয়ে থাকবে এবং পরবর্তীতে তোমার প্রয়োজনে তুমি সেই তথ্যগুলো তোমার স্মৃতি থেকে নিয়ে ব্যবহার করতে পারবে। স্মৃতির আরেকটি উপাদান হচ্ছে ফ্যান্টাসি। ফ্যান্টাসির মধ্যে বলা আছে যে এর মাধ্যমে স্মৃতি সংরক্ষিত হয়। ফ্যান্টাসির মাধ্যমে কল্পনা এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়। ফ্যান্টাসির মাধ্যমে রূপকথার গল্প স্মরণ রাখা যায়। অর্থাৎ ফ্যান্টাসি হচ্ছে স্মৃতির একটা এমন উপাদান যার মাধ্যমে আমরা যেসব কল্পনাগুলো করি, ইমাজিনেশনগুলো করি এবং সৃজনশীল যেসব চিন্তা ভাবনাগুলো করি, ক্রিয়েটিভিটি আমরা যেগুলো দেখাই, সেগুলো সাধারণত ওই ফ্যান্টাসি অংশ থেকে আমাদের আসে। কারণ যেগুলো তুমি চোখে দেখলে, কানে শুনলে, বুঝলে, শিখলে, জানলে, পড়লে, সেগুলো তো শিক্ষণের মধ্যে চলে গেল। কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেগুলো এই শিক্ষণের এই উপাদানগুলোকে বা তথ্যগুলোকে কাজে লাগিয়ে তোমার মনের মধ্যে, তোমার মানসপটে এমন কিছু চিত্র তুমি অঙ্কন করলে, যেগুলো একান্তই তোমার নিজের কল্পনা শক্তি দিয়ে তুমি তৈরি করলে, বা তোমার নিজস্ব যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে তুমি সেই বিষয়গুলোকে দাঁড় করালে, সেটাই হচ্ছে আমাদের ফ্যান্টাসি। আরেকটা হলো আবেগ বা ইমোশন। আবেগ মানুষকে সুসম্পন্ন এবং দুঃস্বপ্ন উভয় মনে রাখতে সহায়তা করে, তাই আবেগ স্মৃতির একটি অন্যতম উপাদান।
আবেগ এমন একটি বিষয় যেটা আমরা মানুষ হিসেবে আমাদের মধ্যে সৃষ্টিকর্তা দান করেছেন, অন্যান্য পশু পাখির মধ্যেও দান করেছেন, কিন্তু আমাদের মধ্যে জিনিসটা বেশি। আবেগ এমন একটা অনুভূতি যেটা আমাদের আশেপাশের পারিপার্শ্বিক যেই উপাদানগুলো থাকে, সেটা হতে পারে মানুষ, সেটা হতে পারে পরিবার, নিজস্ব ব্যবহার্য জিনিসপত্র, নিজের কোনো অর্জিত যোগ্যতা, এমন সমস্ত কিছুই আমাদের আশেপাশে যেগুলো আছে সেগুলোর সম্পর্কে আমাদের বিশেষ একটা অনুভূতি কাজ করে, বিশেষ একটা ফিলিংস একটা কাজ করে। সেগুলোকে আমরা বলছি আবেগ। আবেগ মানে আবেগের বিষয়গুলো ভালো বিষয়ও হতে পারে, যেটা আমাদেরকে মানুষকে সুখ দেয়, শান্তি দেয়, যে বিষয়গুলো আমাদের সামনে আসলে আমরা ভালো বোধ করি। আবার কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে দুঃখ দেয়, আমাদের মন খারাপ হয়ে যায়। এই সমস্ত কিছুই আসলে আবেগের বহিঃপ্রকাশ, এবং এটাও আমাদের মেমোরির একটি অংশ। কারণ মেমোরিতে যদি সেই বিষয়ে আমাদের সেই পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে যদি আমরা মনেই না রাখতে পারতাম, তাহলে আমাদের আবেগ আসতো না। কারো কোনো প্রিয়জন হারিয়ে গিয়েছে, এটা যদি সে মনেই না রাখতো, তাহলে তার কথা চিন্তা করে সে দুঃখ পেত না, কষ্ট পেত না। কেউ কোনো একটা বড় কিছু অ্যাচিভমেন্ট করেছে, কোনো একটা বিশাল সাফল্য অর্জন করেছে আজ থেকে 5 বছর আগে, এটা যদি সে মনেই করতে না পারে, তার স্মৃতিতে যদি নাই আসে, তাহলে সেই বিষয়ে তার আবেগ তৈরি হবে না, ভালো লাগা তৈরি হবে না। এটাই হচ্ছে আমাদের আবেগের একটা বিষয়। তারপরে যুক্তি বলছে, কোন লার্নিং কে স্মৃতিতে সংরক্ষণের জন্য যুক্তি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এর কারণ হচ্ছে যে যখন আমরা কোনো বিষয়কে আমাদের মেমোরিতে সেভ করব বলে মনে করছি, বা এটাকে সংরক্ষণ করব বলে মনে করছি, এটাকে মনে রাখবো বলে মনে করছি, সেটা আসলে কেন মনে রাখবো, এই একটা যুক্তি আমাদের সামনে আসে। একটা মানুষকে কেন আমি মনে রাখবো? হয়তো হতে পারে তার সাথে এমন কোনো সম্পর্ক আছে, সেই সম্পর্কের কারণে তাকে মনে রাখতে হয়। তার সাথে এমন কোনো ঘটনা আছে, সেই কারণে তাকে মনে রাখতে হয়। তার কাছে টাকা পাবো, কোনো লেনদেন আছে, তার কারণে সেই কারণে তাকে মনে রাখতে হয়। মনে না রাখলে সে আমার দেনাদার, সে হারিয়ে যাবে। তো এরকম কোনো একটা লজিক বা কোনো একটা যুক্তিকে দাঁড় করিয়ে আমরা কোনো মানুষ, কোনো ঘটনা, কোনো বিষয়কে মনে রাখি, স্মৃতিতে সংরক্ষণ করি। কারণ সংরক্ষণের পিছনে যদি যুক্তি না থাকে, তাহলে সেটা মানুষ স্মৃতিপটে সংরক্ষণ করে না। যে ভবিষ্যতে এটা থেকে আমরা কোনো কাজে এটাকে, এই তথ্যকে ব্যবহার করতে পারবো, এরকম যদি কোনো উদ্দেশ্য না থাকে, আমাদের ভবিষ্যতে মনে রাখার মতো কোনো যদি কিছু বিষয় যদি না থাকে, বা আমাদের বর্তমান আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত কোনো যুক্তি যদি না থাকে, তাহলে সেই বিষয়টাকে মানুষ আসলে মানে স্মৃতিপটে বা মেমোরির মধ্যে সংরক্ষণ করতে চায় না। তো সেই কারণে আসলে প্রত্যেকটা স্মৃতি মনে রাখার পেছনে একটা যুক্তি থাকবে। সেই যুক্তিটা হতে পারে নিজস্ব, হতে পারে অন্য কারোর কাছ থেকে পাওয়া। নিজস্ব কেমন? যে আমি আমার যার কাছে টাকা পাবো, যে আমার দেনাদার, আমার নিজের প্রয়োজনেই তাকে আমাকে মনে রাখতে হবে, নতুবা সে আমার টাকা হয়তো পরবর্তীতে পরিশোধ করবে না। আবার এমন কিছু বিষয় যেগুলো অন্য কেউ আমাকে মনে করিয়ে দিচ্ছে, যেমন রাস্তাঘাটে চলতে গেলে যখন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের সামনে আসে, তখন আমাদের দেশের বর্তমান চলমান আইনটা আমার মনের মধ্যে চলে আসে। এর কারণ কি? যে আমাকে ওই সরকার আমাকে বলে দিয়েছে যে এই জিনিসটা মনে রাখতে হবে, নতুবা অমুক পরিস্থিতিতে তুমি বিপদে পড়বে। তো এরকম কিছু যুক্তির কারণে আমরা কোনো কিছু মনে রাখি। এরপরে মানুষ চিত্র গঠন, ভিজুয়ালাইজেশন একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে কল্পনা করার ক্ষমতা। মানুষ চিত্র গঠন ফ্যান্টাসির কাছাকাছি। ভিজুয়ালাইজেশন স্মৃতির একটি অপরিহার্য উপাদান। মানুষ চিত্র গঠন স্মৃতিশক্তিকে জোরদার করার একটি শক্তিশালী কৌশল। যাকে এখানে যা লিখেছে, আমরা বিষয়টা এমন ভাবে আলোচনা করতে পারি যে মানুষ চিত্র বিষয়টা এমন, যে কোনো একটা বিষয় তোমার সামনে আসলো, কোনো একটা ঘটনা তোমার সামনে ঘটলো, কোনো একটা ইনফরমেশন তোমার সামনে দেওয়া হলো, সেই বিষয়গুলোকে তুমি তোমার মধ্যে নিয়ে
তোমার ব্রেনে নিয়ে, তোমার স্মৃতিতে নিয়ে, তোমার কল্পনা শক্তি, তোমার সৃজনশীলতা সমস্ত কিছুকে কাজে লাগিয়ে সেই বিষয়টাকে এমন একটা কিছু তে রূপান্তর করলে যেটা একান্তই তোমার। এরকম একটা বিষয়কে আমরা বলছি মানসচিত্র। হতে পারে এমন যে তুমি হঠাৎ রাস্তায় হাঁটছো, সামনে দেখলে যে একটা ছিনতাইকারী কাউকে ছিনতাই করলো। এই ঘটনা দেখে তুমি বাড়িতে চলে আসলে। এখন বাড়িতে এসে তুমি নিজের মনে কল্পনা করলে বা নিজের মনে জেগে জেগেই চিন্তা করলে যে হ্যাঁ, কোনো একটা সিনেমাতে হয়তো দেখেছিলে যে এরকম কোনো একটা ঘটনা ঘটছে নায়কের সামনে, এবং নায়ক সেটাকে কি করছে, মোকাবেলা করছে, করে সেই ছিনতাইকারীদেরকে পরাস্ত করে তাদের কাছ থেকে সেই ছিনতাইকৃত জিনিস জব্দ করে যার কাছ থেকে ছিনতাই হয়েছে তার কাছে ফেরত দিয়ে দিচ্ছে। এরকম একটা ঘটনাকে মনে করে তুমি নিজেকে সেই নায়কের অবস্থানে বসিয়ে তুমি আজকে ঘটে যাওয়া ঘটনাটাকে তুমি নিজের করে আবার সাজালে, যে তুমি হলে এই এই করতে, এমনটা এমনটা পারতে, বা তুমি যেটা পারো না তার থেকেও বেশি কিছু তুমি করে দেখাতে। এই যে একটা কল্পনা শক্তি, একটা ঘটনাকে নিজের মতো করে সাজানো, একটা ঘটনাকে রূপদান করা, বিভিন্ন ভাবে রূপদান করা, এটাকে আমরা বলছি মানসচিত্র। আচ্ছা, এরপরে রূপান্তর। রূপান্তর স্মৃতির একটি উল্লেখযোগ্য উপাদান। কোনো জটিল বা কঠিন বিষয়কে কেন্দ্র ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে স্মৃতিকে সংরক্ষণের জন্য এটি আমরা ব্যবহার করে থাকি। এর মানে হলো বিষয়টা এমন যে কোনো একটা বিষয় মনে রাখার জন্য, আমাদের স্মৃতিতে সেটাকে সংরক্ষণ করে রাখার জন্য আমরা সেই বিষয়টাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিই। এটাকে আমরা বলছি রূপান্তর। যেমন একটা উদাহরণ এখানে দিয়েছি যে লেফটেন্যান্ট বলে একটা বানান আছে, ইংরেজিতে কথা আছে, তার বানানটা যদি আমরা খেয়াল করি, প্রোনাউন্সিয়েশন যদি খেয়াল সাথে তার সেই বানানটা যাবে না। বানান আসছে LIEUTENANT। এখন এটা সরাসরি উচ্চারণ করলে আসছে লিউটেন্যান্ট, এরকম কিছু, কিন্তু এটাকে উচ্চারণ করতে হচ্ছে তোমাকে লেফটেন্যান্ট। তো এখন এই লেফটেন্যান্টের বানান যে লিউটেন্যান্ট, এরকম কিছু, এটাকে আমরা মনে রাখার সহজ উপায় মনে করেছি, এটাকে আমরা ভেঙে নিয়েছি। যেমন LIE লাই, UTEN ANT অ্যান্ট, বাংলা করলে হয় মিথ্যা তুমি 10 পিঁপড়া। এটার ইংরেজি করলে যেটা হবে সেটা হচ্ছে লেফটেন্যান্টের ইংরেজি বানান। এভাবে আমরা মনে রাখছি, একটা কৌশল জাস্ট আমরা ফলো করি। এরকম প্রত্যেকটা বিষয় আমাদের স্মৃতিতে সংরক্ষণের সময় আমরা সেটাকে নিজের মতো করে সাজিয়ে কিভাবে মানে কিভাবে রাখলে আমরা মনে রাখতে পারবো, মনে করতে পারবো, আমার যখন প্রয়োজন হবে সেই জিনিসটা তখন আমি মনের সামনে আনতে পারবো, এই বিষয়গুলোকে নিজের সুবিধা মতো আমরা সেটাকে নিজের মনে সাজিয়ে নিই, রূপান্তর করে নিই। এটাকে বলা হচ্ছে রূপান্তর। তারপরে সর্বশেষ শনাক্তকরণ বা রিকগনিশন। শনাক্তকরণ ও স্মৃতির একটি বিশেষ উপাদান। এই উপাদানের মাধ্যমে আমরা পূর্বে শিক্ষা করা কোনো বস্তুকে চিহ্নিত বা শনাক্ত করি। ওই যে বলেছিলাম যে কোন ফোল্ডারে আমার সেই স্মৃতিটা, সেই বিষয়টা সেভ করা আছে, সেটা আমরা যখন খুঁজে পাই তখন সেই ফোল্ডারটা ওপেন করে সেখান থেকে আমরা সেই জিনিসটা মনে করতে পারি। কিন্তু যখন সেটা ফোল্ডারটা খুঁজে আর পাই না, তখন সেটা আমরা মনে করতে পারি না, যে কোথায় মানে কি সংরক্ষণ করেছিলাম, কি ছিল মনের মধ্যে, আমরা পাচ্ছি না। কিন্তু যখন পারি তখন সেটাকে আমরা বলছি শনাক্তকরণ বা রিকগনিশন। এবং এটা সাধারণত সরাসরি কম্পিউটারে যেরকম কোনো ফোল্ডার খুঁজে খুঁজে বের করতে হয়, আমাদের মনের স্মৃতির মধ্যে সেই জিনিসটা সেভাবে করে আসে না। সেটা আমরা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আমাদের দৃশ্যপটে চলে আসে জিনিসটা, যে এটা আমরা মনে করেছিলাম বা এটা আমরা শিখেছিলাম, দেখেছিলাম, পড়েছিলাম ইত্যাদি। এবং আসলে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলতেই ভুলে গিয়েছি, যে আসলে আমাদের মন কোথায়। আমরা জানি বা বিভিন্ন সিনেমা বায়োস্কোপেও দেখে থাকি যে আসলে আমাদের মন দেখাই আমরা হার্টে, বুকে, হৃৎপিণ্ডের মধ্যে। অ্যাকচুয়ালি তা নয়। হৃৎপিণ্ডের কোনো আসলে চিন্তা করার শক্তি বা কোনো কিছুই নেই। সমস্ত শক্তি যা আছে সবই হচ্ছে আমাদের ব্রেইনে, অর্থাৎ আমাদের মন হচ্ছে আমাদের মাথায়। আমাদের মন হলো ব্রেনের মধ্যে। ব্রেনে আমরা যা চিন্তা করি, যা মনে করি, যে আবেগ, যেই যত কিছুই আছে না কেন, সবকিছুই আমাদের ব্রেনের মধ্যে
আমরা উৎপাদন করি, সেখানেই চিন্তা করি, সেখানেই সবকিছু বিবেচনা করি। এরপরে স্মৃতির প্রক্রিয়া, কিভাবে করে আমরা স্মৃতিটাকে কাজে লাগাই, পুনরুদ্ধার করি। এটাকে 5 ভাগে ভাগ করেছে। একটা হলো উদ্দীপক, ইনকোডিং, সংরক্ষণ, পুনরুদ্ধার, আউটপুট। বিষয়টা এমন, উদ্দীপক বলতে বোঝাচ্ছি বিভিন্ন উদ্দীপক, বিভিন্ন অবস্থান মানব মনের স্মৃতিগুলো মস্তিষ্কে ধারণ করা সহায়তা করে। মানে তোমার সামনে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি 10 বছর পরে ঠিক একই রকম ঘটনা আবার তোমার সামনে ঘটে, তখন তুমি হয়তো এই 10 বছর ধরে সেই আগের ঘটনাটা তুমি কোনোদিন মনে করোনি, কিন্তু যখনই 10 বছর পরে সেরকম একই ধরনের একটা ঘটনা আবার তোমার সামনে ঘটেছে, তখন তোমাকে সেই 10 বছর আগে যে ঘটে যাওয়া ঘটনাটা তুমি দেখেছিলে বা জেনেছিলে, সেটা তোমার দৃশ্যপটে ফুটে ওঠে। এটাকে আমরা বলছি উদ্দীপক। অর্থাৎ একটা জিনিস আরেকটা স্মৃতিকে জাগ্রত করার জন্য উদ্দীপনা সৃষ্টি করে বা আমাদেরকে সহযোগিতা করে। 2 নম্বরে ইনকোডিং। ইনকোডিং বা সংকেতায়ন হলো প্রয়োজনীয় অংশ স্মৃতিতে সংরক্ষণ করা। অর্থাৎ আমরা কোনো কিছু মনে করার জন্য সেই বিষয়টাকে, কিছু কিছু জিনিস আমরা মনে রাখার চেষ্টা করি। যেরকম একটা গাছকে যদি আমরা মনে রাখি, তাহলে আসলে প্রথমে মনে করবো যে সেটা আসলে কি গাছ, কোথায় আছে, ফল ছিল কি পাতা ছিল, নাকি মরা গাছ ছিল, সেই গাছটা কি কোনো পুকুর পাড়ে ছিল নাকি কোনো মাঠের মধ্যে ছিল। এই যে যে বিষয়গুলোকে আমরা মনে রাখার চেষ্টা করে ওই গাছটার কথা মনে রাখি, সেটাকে আমরা বলছি ইনকোডিং। অর্থাৎ কোনো একটা কোডকে মনে রেখে কোনো একটা বিষয়কে স্মৃতির পটে আনার চেষ্টা করা, এটাই হচ্ছে ইনকোডিং। কোনো একটা মানুষকে মনে রাখতে যদি চাই, তাহলে সেই মানুষের আচার ব্যবহার, তার বিশেষ কোনো বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করি, বা তার সাথে ঘটে যাওয়া কোনো বিশেষ কোনো ঘটনা, সেগুলোর কারণে আমরা তাদেরকে মনে রাখি। এটাই হলো ইনকোডিং। ইনকোডিং এর যে বিষয়গুলো আমরা মনে রাখি সাধারণত সেগুলো হলো শারীরিক কোড, ভাষাগত কোড, সাংকেতিক কোড, গতি কোড। এটা যার যার মতো করে আমরা এক একটা জিনিসকে এক একটা কোড আকারে মনে রাখার চেষ্টা করি। এরপরে আছে সংরক্ষণ বা স্টোরেজ। 3টা পর্যায়ে আমরা এটাকে স্টোরেজ করি: সংবেদিত স্মৃতি, স্বল্পমেয়াদী স্মৃতি আর দীর্ঘমেয়াদী স্মৃতি। মূলত আমরা বলছি যে এটা এইভাবে করে কাজ করে যে সংবেদিত স্মৃতি থেকে আমাদের স্বল্পমেয়াদী স্মৃতিতে ঢোকে, স্বল্পমেয়াদীর থেকে দীর্ঘমেয়াদীর মধ্যে যায়, আবার অনেকদিন পরে সে দীর্ঘমেয়াদী থেকে আবার স্বল্পমেয়াদীর মধ্যে চলে আসে। বিষয়টা এমন যে আমরা আসলে সেই জিনিসটা কতদিন মনে রাখার চেষ্টা করব, সেটা আমাদের গুরুত্বের উপরে নির্ভর করে। কোনো একটা পড়াশোনার ব্যাপার, কোনো একটা স্টাডি, কোনো একটা কেস, কোনো একটা লার্নিং, কোনো একটা ট্রেনিং তুমি মনে রাখতে চাচ্ছ। যখন তুমি সেই ট্রেনিংটা নিচ্ছ, যখন লার্নিংটা করছো, তখন সেটা তোমার সংবেদিত স্মৃতিতে আসছে। এবার ওখান থেকে তুমি যখন সেটাকে ট্রেনিংটাকে করলে বা শেষ করলে বা শেষের পথে, তখন তুমি সেটাকে পাঠিয়ে দিলে স্বল্প মেয়াদী স্মৃতিতে। অর্থাৎ তুমি মনে আছে তোমার এখনো যা যা করলে তুমি সবই মনে আছে। আচ্ছা, এরপরে সেই স্বল্প মেয়াদী স্মৃতিটাকে আসলে তুমি দীর্ঘমেয়াদে মনে রাখতে চাও কিনা, তোমার গুরুত্বের উপরে বিবেচনা করে তুমি সেটাকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে পাঠিয়ে দিলে, যে হ্যাঁ, এটাকে আমার অনেকদিন মনে রাখতে হবে, এই জ্ঞানগুলোকে আমাকে অনেকদিন পর্যন্ত ধারণ করে রাখতে হবে, এরকম একটা বিষয় তুমি এটা মনে করলে, তখন সেটাকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে চলে গেল। এবার দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী স্মৃতির যে বিষয়গুলো আছে সেগুলো তোমার গুরুত্ব হারানোর কারণে কোনো একটা সময় সেটাকে আস্তে আস্তে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করছো, অথবা তুমি সেটাকে আর মনে রাখার চেষ্টা করছো না। ভুলে যাওয়ার আসলে চেষ্টা করা যায় না, মনে না রাখার চেষ্টা করা যায়, যে না, ওইটা নিয়ে আর চিন্তা করছি না, ওইটা নিয়ে আর ভাবছি না, ওই জিনিসটা নিয়ে আর কল্পনা করছি না। এরকম করলে আস্তে আস্তে সেই স্মৃতিটা দীর্ঘমেয়াদী থেকে স্বল্প মেয়াদে এসে আস্তে আস্তে সেটা বিস্মৃতি হয়ে যাবে। অর্থাৎ তোমার ইয়ের থেকে তুমি আর খুঁজে পাবা না যে কোথায় আছে। তারপরে আসছে পুনরুদ্ধার। পুনরুদ্ধার বলতে স্মৃতির উদ্ধারের প্রক্রিয়া। বলছে মস্তিষ্কের স্মৃতি ভান্ডারে সংরক্ষিত অসংখ্য তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা পুনরুদ্ধার প্রক্রিয়া। মনোবিজ্ঞানী বলছেন পুনরুদ্ধার হচ্ছে প্রয়োজনীয় অনুযায়ী সংরক্ষিত এবং সংকেতায়নকৃত তথ্যগুলো খুঁজে বের করার প্রক্রিয়া। তার মানে হলো যে তুমি একটা জিনিস হয়তো মনে রেখেছো, মনে রাখার চেষ্টা করেছো, হঠাৎ করে তুমি যখন প্রয়োজন হচ্ছে সেরকম কিছু বিষয় সেটা আর মনে করতে পারছো না,
তখন আমরা কি কি চিন্তা করি, তখন আমরা কি কাজ করি? তখন সাধারণত আমরা সেই বিষয়গুলো নিয়ে আবার চিন্তা করি, আবার ভাবতে বসি যে এই বিষয়টা কোথায় ঘটেছিল, কার সাথে ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এর সাথে মানে সম্পর্কযুক্ত আর কি কি আছে, কোন কোন মানুষের সাথে জড়িত ছিল, কোন কোন ঘটনা এর সাথে জড়িত হতে পারে। এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা ক্লু বের করার চেষ্টা করি এবং সেই ক্লুগুলোকে একত্রিত করে তখন সেই মূল স্মৃতিটাকে আমরা পুনরুদ্ধারের চেষ্টা করি। এটাকে আমরা বলছি সাধারণত পুনরুদ্ধার। আর আউটপুট, আউটপুটটা সাধারণত যে সেই স্মৃতিটাকে তুমি মানে সংরক্ষণের একটি অন্যতম প্রক্রিয়া প্রক্রিয়া প্রতিক্রিয়া বা আউটপুট। এই প্রতিক্রিয়া প্রদর্শনের মাধ্যমে ব্যক্তি তার আবেগ বা ইমোশনকে প্রকাশ করে। তার মানে তুমি যে স্মৃতিটাকে মনে করলে সেটা আসলে প্রকাশ করবে কিভাবে? তোমার কোনো কাজের মাধ্যমে, তোমার কোনো কর্মের মাধ্যমে, তোমার কোনো ইমোশনের মাধ্যমে, তোমার কোনো প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে। সেই প্রতিক্রিয়াটা হতে পারে শারীরিক, হতে পারে মানসিক, হতে পারে যান্ত্রিক, যে কোনো মাধ্যমে তুমি সেটা কাজের মধ্যে সেই স্মৃতিটাকে, সেই স্মৃতি থেকে উদ্ধারকৃত তথ্যটাকে কাজে লাগালে, এটাকে আমরা বলছি আউটপুট। অর্থাৎ আমরা যখন পরীক্ষা দিতে বসি তখন আমরা যা পড়ে গিয়েছিলাম, পরীক্ষার হলে যেতে যেতে মনে হচ্ছে যে কিছুই যেন মনে নেই, কিন্তু ঠিক যখন পরীক্ষার খাতাটা হাতে নিয়ে কলম দিয়ে স্কেল দিয়ে দাগ টেনে যখন 1 নং প্রশ্নের উত্তর লিখে অ্যান্সার করা শুরু করলাম, তখন ঠিকই কিন্তু আমাদের কলমের আগা দিয়ে আমাদের মনের মধ্যে যে স্মৃতিগুলো আছে, যা পড়াশোনা যা করে এসেছি, সেই বিষয়গুলো কিন্তু ঠিকই আমরা লিখে আসতে পারি। কিন্তু ঠিক একটু আগেই পরীক্ষা দিতে যাওয়ার আগে মনে হচ্ছিল যে যেন কিছুই মাথায় নেই, মনে নেই, কিন্তু পরীক্ষা দিতে যেয়ে ঠিকই আমরা কিন্তু প্রতিক্রিয়া দেখিয়ে সেই বিষয়গুলোকে লিখে আসতে পারলাম, অঙ্কগুলো করে আসতে পারলাম, সমস্ত কিছু ঠিকঠাক মতো অ্যান্সার করে আসতে পারলাম। এটাকে আমরা বলছি আউটপুট। এবার স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী স্মৃতি, এগুলো আমরা আলোচনা করেছি অলরেডি, তো এটাকে বাদ দিচ্ছি, স্কিপ করছি। এবার আসি আমরা স্মৃতিকে উন্নত করার কৌশল। কিভাবে আমরা আমাদের স্মৃতিকে, আমাদের মেমোরিকে, আমাদের মনে রাখার ক্ষমতাকে, আমাদের কোনো কিছু ধারণ করার ক্ষমতাকে অনেক বেশি উন্নত করতে পারি, সেগুলো আমরা নিয়ে আসছি। এখানে মনোবিজ্ঞানী রবিনসন স্মৃতিকে উন্নত করার জন্য সার্ভে Q3R পদ্ধতি আবিষ্কার করেছেন। একটা পদ্ধতি বিশেষ, সেটা আসলে কি আমরা একটু জানি। বলছে সার্ভে Q3R, এটা হলো জরিপ করো, কোশ্চেন প্রশ্ন করো, মানে কিউ মানে সার্ভে মানে হলো জরিপ করা, কি কি জিনিস জরিপ করতে হবে সেটা দেখি। প্রথমে হলো কিউতে হলো কোশ্চেন, মানে প্রশ্ন করা। কোনো কিছুকে আমরা যদি মনে রাখতে চাই তাহলে সেই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে হয়, নিজের কাছে প্রশ্ন করতে হয়, যার কাছ থেকে জানতে চাচ্ছি তার কাছে প্রশ্ন করতে হয়। এরকম বিভিন্ন রকমের প্রশ্ন করে সেই জিনিসটাকে আরো বেশি করে জানার চেষ্টা করতে হয়, মনে রাখার চেষ্টা করতে হয়, বোঝার চেষ্টা করতে হয় প্রশ্নের মাধ্যমে। সেটাকে আমরা বলছি কোশ্চেন। এবার 3R, মানে 3টা আর আছে এখানে। 3টা আর কি কি? একটা হলো পড়ো, রিড, রিসাইট আবৃত্তি করো, এবং রিভিউ পুনরায় স্মরণ করো। এই 3টা জিনিস যদি আমরা করি, যে প্রথমে কোশ্চেন করে সবকিছু জেনে নিলাম, বুঝে নিলাম, শিখে নিলাম, এবার সেই বিষয়ে পড়াশোনা করতে হবে। ওইটাকে ওই পর্যন্ত ছেড়ে রাখলে আমাদের স্মৃতি উন্নত হবে না, আমরা সেটাকে মনে রাখতে পারবো না। সেই বিষয়ে পড়াশোনা করতে হবে, অনেক বেশি পড়াশোনা। পড়াশোনাটা হতে পারে আমাদের নিজস্ব বই পুস্তক থেকে, হতে পারে ইন্টারনেট থেকে, হতে পারে অন্য কোনো বই থেকে, যেখান থেকেই হোক না কেন আমাদের পড়াশোনা করতে হবে ওই বিষয়ে। আরো অনেক কিছু জানার, অনেক কিছু শেখার জন্য ওই বিষয়ে আমরা অনেক বেশি পড়াশোনা করব। এরপরে রিসাইট বা আবৃত্তি করা। যদি এমন কিছু হয় যেটাকে আমরা স্বল্প মেয়াদে আমরা সেটাকে বারে বারে মনে করার চেষ্টা করছি, বারে বারে আবৃত্তি করতে পারি, যদি সম্ভব হয় তাহলে সেটাকে বারে বারে আবৃত্তি করা, এটা আমরা করব। তাহলে আমাদের স্মৃতিটা মনে থাকবে। এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমরা দিতে পারি যে মুসলিম ধর্মে যেমন আমাদের কোরআন শরীফ আছে, সেই কোরআন শরীফের 30 পারা কোরআন শরীফের অনেকগুলা কথা আছে, অনেক রকমের কথা আছে, অনেক বড় একটা গ্রন্থ। এই গ্রন্থটা পুরোপুরি মুখস্থ করে রাখেন হাফেজ সাহেবরা। যারা এটাকে হেফজ করে তারা একেবারে না দেখে
কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পড়ে যেতে পারেন, না দেখে আবৃত্তি করে যেতে পারেন। তো এটা করার মূল মানে চালিকা শক্তি হচ্ছে আবৃত্তি করা। যদি কোনো হেফজখানায় কখনো কেউ যেয়ে থাকো, সেখানে দেখবা যে যারা নতুন হাফেজ হচ্ছে, যারা কোরআন মুখস্থ করছে, তারা সকাল সন্ধ্যা আবৃত্তি করে, যতটুকু পড়েছে সেটুকু বারে বারে পড়ে, বারে বারে পড়ে, বারে বারে আবৃত্তি করে। আবৃত্তি করার কারণে সেই জিনিসটা স্থায়ীভাবে তাদের মাথার মধ্যে, ব্রেনে, স্মৃতিতে সেটা সংরক্ষিত হয়ে যায়। তারপরে রিভিউ, পুনরায় স্মরণ করা। শুধু আবৃত্তি করে ছেড়ে দিলে হবে না, সেটাকে বারে বারে স্মরণ করা, বারে বারে আবৃত্তি করা, বারে বারে ওইটা আবার পড়া, বারে বারে ওই বই নিয়ে একটু আলোচনা, নাড়াচাড়া করা, একটু খুলে মুলে দেখা, ওই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা, সেটাকে বিভিন্ন মানুষের সাথে আলোচনা করা, নিজের জীবনে সেই বিষয়গুলোকে প্রতিফলিত করা। এরকম বিভিন্ন রকম ভাবে আমরা পুনরায় সেই কাজগুলোকে যদি স্মরণ করতে পারি, তাহলে আমরা আমাদের স্মৃতিকে অনেক বেশি উন্নত করতে পারবো। আমাদের স্মৃতি অনেক উন্নত হবে, আমরা একটা বিষয়কে অনেকদিন মনে রাখতে পারবো, ধারণ করতে পারবো। এরপরে 2 নম্বরে আসছে গভীর মনোযোগ। গভীর মনোযোগ হচ্ছে, আমরা জানি যে আমাদের ছোটবেলা থেকে আমাদের মা খালারা বলে থাকেন যে মনোযোগ দিয়ে পড়ো। মনোযোগ বলতে হচ্ছে এমন যে আমি পড়ছি, আমাদের সামনে বই আছে, আমার চোখ বইয়ের দিকে আছে, আমার মুখে উচ্চারণ হচ্ছে যা বইতে লেখা আছে সেটাই, কিন্তু আমাদের মনের ভেতরে আমাদের সংযোগটা নেই। আমাদের চোখ, মন এবং মুখের ভিতরে সমন্বয় নেই। চোখে যা দেখছে মুখে তাই পড়ছে এবং সেটা মনের মধ্যে স্মৃতিপটে ধারণ করছে। এই জিনিসটা সংযোগ যখন হবে, তখন সেটাকে আমরা বলছি মনোযোগ। যে আমরা যা দেখছি সেটা মুখ দিয়ে বলছি, হাত দিয়ে করছি এবং সেটা মনের মধ্যে গেঁথে নিচ্ছি, তখন সেটাকে আমরা বলি মনোযোগ। তো সেই গভীর মনোযোগ যত বেশি হবে, তত বেশি সেটাকে আমরা স্মৃতিতে ধারণ করতে পারি। তারপরে নিয়মিত অধ্যয়ন। কোনো একটা বিষয় যদি আমরা নিয়মিত প্রতিদিন অনুশীলন করি, অধ্যয়ন করি, তাহলে আমাদের প্রতিদিনের মনে করার কারণে আমাদের সেই স্মৃতিটা স্থায়ীভাবে আমাদের মনের মধ্যে থেকে যায়। তারপরে সম্পূর্ণ এবং অর্থপূর্ণ শিক্ষা। আমাদের কোনো বিষয় সম্পর্কে যদি আংশিক শিক্ষা হয়, তাহলে সেটা আমরা সহজে মনে রাখতে পারি না। কিন্তু সেই বিষয়ে যদি একটা পূর্ণাঙ্গ কোর্স আমরা করি, সম্পূর্ণ ভাবে শিখি এবং অর্থপূর্ণ ভাবে শিখি, যা শিখলাম, কেন শিখলাম, কিভাবে শিখলাম, কোন কাজে লাগবে, এরকম অর্থপূর্ণ ভাবে যদি আমরা সেটাকে শিখতে পারি, তাহলে সেটা আমাদের মনে অনেকদিন পর্যন্ত আমরা ধারণ করে রাখতে পারবো। তারপরে সংকল্প। সংকল্পটা এমন একটা বিষয় যে যেটা আমরা শিখলাম, মনে রাখলাম, জানলাম, দেখলাম, বুঝলাম, সেটাকে আমরা আমাদের মনে রাখতে হবে। এরকম একটা মানে নিজের মধ্যে একটা কল্পনা বা একটা সংকল্প, এটা যখন আমরা করব, তখন আমরা সেটাকে হয়তো অনেকদিন মনে রাখতে পারি। সংকল্পটা আসলে নিজের মনের মধ্য থেকে তাড়িত একটা আবেগ, যেটা আমরা করেই ছাড়বো, এরকম একটা বিষয়কে আমরা যখন মনে করি, তখন সেটাকে আমরা অনেক অনেক রকম ভাবে মনে রাখার চেষ্টা করি। তো এই ছিল আমাদের বিভিন্ন কৌশল। আরো কয়েকটা আছে, অনুশীলন। আমরা যে জিনিসটা শিখলাম, যে কাজটা শিখলাম, যে জিনিসটা জানলাম, সেটা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যদি অনুশীলন করি, তাহলে অবশ্যই সেটা সবসময় মনে থাকবে। তারপরে 3 আঙুলের কৌশল। 3 আঙুল বলতে এখানে আমেরিকার বিখ্যাত মনোবিজ্ঞানী হস সিলভার তার উদ্ভাবিত 3 ফিঙ্গার্স টেকনিক্স এর মাধ্যমে স্মৃতি উন্নত করার কথা বলেছেন। এটা আসলে এখানে 3 আঙুলের কৌশলটা কি, এখানে পুরোপুরি আলোচনা ইনারা করেননি। মূলত বিষয়টা এমন যে নিজের মতো করে কোনো একটা বিষয়কে তুমি মনে রাখার চেষ্টা করো। সেটা কাজের মাধ্যমে হোক, স্মরণ করার মাধ্যমে হোক, পড়ার মাধ্যমে হোক, অধ্যয়ন করার মাধ্যমে হোক, আবৃত্তি করার মাধ্যমে হোক, যে কোনো ভাবেই হোক না কেন, তুমি সেই জিনিসটাকে মনে রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে মূল বিষয়। তারপরে চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন বলতে আমরা যেগুলো সাধারণত বুঝে থাকি, গান, খেলা, টিভি দেখা, ইন্টারনেট চালানো ইত্যাদি, এগুলো আমাদের উন্নত মানে স্মৃতিকে উন্নত করে। কারণ আমরা যখন এই চিত্ত বিনোদন করি, তখন আমাদের মানে ব্রেইনের মধ্যে ভিন্ন ধর্মী চার্জ উৎসারিত হয়। যে এতক্ষণ ধরে পড়াশোনা করে আসলাম, একটা আমাদের ব্রেন একরকম ভাবে কাজ করছিল, এখন হঠাৎ করে যদি একটু টিভি দেখি, একটু গান শুনি, তখন আমাদের ব্রেনের মধ্যে ভিন্ন ধর্মী একটা কাজ শুরু হয়ে যায়। তো এইটা আসলে আমাদের চিন্তা শক্তিকে আরো বেশি উন্নত করে।
আমাদের স্মৃতিশক্তিকে আরো বেশি উন্নত করে। কারণ প্রত্যেকটা চিত্ত বিনোদনের মধ্যে কিছু না কিছু শিক্ষা আছে। সেই শিক্ষাগুলোকে আমাদের অন্যান্য মানে অর্জিত জ্ঞানের সাথে মিলিয়ে আমরা সেইগুলোকে নিজের জীবনে প্রতিফলিত করার যখন চেষ্টা করি, তখন সেটাকে আমরা আরো বেশি উন্নতভাবে আমাদের মনের মধ্যে গেঁথে নিতে পারি। সেটাকে বলছি চিত্ত বিনোদন। আরেকটা হলো ধ্যান বা মেডিটেশন। সাধারণত বর্তমানে যদি আমরা মনে করি, তাহলে মেডিটেশনের বিভিন্ন রকমের মানে পদ্ধতি আমরা দেখে থাকি। বর্তমানে আধুনিক সমাজে বিভিন্ন আছে, যে বিভিন্ন ডাক্তার, মনোবিজ্ঞানী, তারা বিভিন্ন রকমের পরামর্শ দেন যে নিজস্ব একান্ত ব্যক্তিগত একটা সময়ে নির্জন নিরিবিলি বসে কোনো একটা কিছু চিন্তা করা, নির্দিষ্ট একটা কোনো কিছু নিয়ে ভাবা, কল্পনা করা, এগুলোকে আমরা বলছি ধ্যান। আবার আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, তাহলে আমাদের যোগ ব্যায়াম বলে আমাদের একটা বিষয় আছে, যেটাকে আমরা ইংলিশে বলি যোগা। যোগার মাধ্যমে ধ্যান করা যায়। তো এমন ভাবে ধ্যান করা যে কোনো একটা বিশেষ আসনে বা বিশেষ ভঙ্গিতে বসে কোনো একটা বিশেষ কিছু নিয়ে আলোচনা, নিজের মধ্যে কল্পনা, স্মরণ করা, চিন্তা করা, এরকম একটা বিষয়কে আমরা বলছি ধ্যান। এর আগে বিভিন্ন মুনি ঋষিরা তারা বিভিন্ন নির্জন স্থানে যেয়ে, জঙ্গলে বা বিভিন্ন এরকম পাহাড়ে কোনো একটা জায়গায় যেয়ে তারা বিশেষ কোনো একটা কিছুর চিন্তা করতে ধ্যানমগ্ন হয়ে থাকতেন, এবং সেই বিষয়টা নিয়েই তার জল্পনা, কল্পনা, চিন্তা, চেতনা, পড়াশোনা, অধ্যয়ন সমস্ত কিছুই ছিল সেই বিষয়টা নিয়ে। এরকম যখন আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করব, তখন সেটাকে আমরা বলছি ধ্যান করা। এবং ধ্যানের কারণে আমাদের স্মৃতিশক্তি অনেক বেশি উন্নত হয়, অনেক বেশি শক্তিশালী এবং সমৃদ্ধি হয়। তো এই ছিল আমাদের স্মৃতিকে উন্নত করার বিভিন্ন রকমের কৌশল। এবার আসছি আমরা বিস্মৃতি বা ফরগেটিং বা ভুলে যাওয়া। যে আমরা এতক্ষণ তো সমস্ত কিছু মনে রাখার চেষ্টা করলাম, এবার আমরা ভুলে যাব। কিভাবে ভুলে যাব দেখি আমরা একটু। বলা হচ্ছে বিস্মৃতি হলো শিক্ষণ এবং স্মৃতির বিয়োগফল। অর্থাৎ যা শিখেছি এবং যা মনে রেখেছি, এর যে বিয়োগফল সেটাকে আমরা বলছি বিস্মৃতি। আমরা শিখেছিলাম 10 চ্যাপ্টার, তার ভিতরে 3টা মনে আছে, 7টা মনে নেই। তাহলে ওই যে যতটুকু মনে নেই সেটাকে আমরা বলছি বিস্মৃতি। যে অংশটুকু ভুলে গিয়েছি, মনে করতে পারছি না, স্মৃতিতে উদ্ধার করতে পারছি না, সেটাকে আমরা বলছি বিস্মৃতি বা ফরগেট বা ভুলে যাওয়া। মনোবিজ্ঞানী রবার্ট বলেছেন, ফরগেটিং ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি। একটা মানুষের মেমোরিতে অবশ্যই ফরগেটিং থাকবে, ভুলে যাওয়া থাকবে, নতুবা সে মানুষই নয়। একটা মানুষ যদি ভুলে না যায় কোনো কিছু, যে সে একেবারে ছোটবেলার থেকে 60 বছর পর্যন্ত তার জীবদ্দশায় সে যা যা করেছে সবকিছু তার একদম পুঙ্খানুপুঙ্খ রূপে মনে আছে, এটা আসলে ইম্পসিবল। এটা আসলে মানুষের দ্বারা সম্ভব না, কারণ মানুষ কিছু না কিছু ভুলবে। ভোলার কারণ কি? বিভিন্ন কারণে মানুষ ভোলে। যেটা শিখেছিল তার আর প্রয়োজন নেই, সেই কারণে ভুলে গেছে, তার অনুশীলন করেনি, অধ্যয়ন করেনি, রিসাইট করেনি, সে বিষয়ে পড়েনি, সেটা নিজের মনের মধ্যে ধারণ করেনি, ধ্যান করেনি, কিছুই করেনি। এরকম বিভিন্ন কারণে মানুষ সেই স্মৃতিগুলোকে ভুলে যায়। যেটা আর প্রয়োজন নেই, সে বিষয়ে আর স্টাডি করা লাগছে না, তাই ভুলে যায়। এটাকে আমরা বলছি কারণ। এই যে বলছি যে পঠিত বিষয়ে পর্যালোচনা বা রিভিউয়ের অভাব, মনোযোগের অভাব, মস্তিষ্কে আঘাত লাগলে মানুষের স্মৃতি হারিয়ে যায়। অনেক সময় আমরা বাংলা সিনেমাতেও দেখে থাকি যে আমাদের মস্তিষ্কে আঘাত লাগার কারণে আমরা অনেক কিছু ভুলে যাচ্ছি, এরকম দেখায়। আসলে অনেকটা ঘটে। কারণ যদি মস্তিষ্কে বিভিন্ন অংশে বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন রকমের ফাংশন থাকে, তো যদি অতিরিক্ত আঘাত লাগে মস্তিষ্কে, তা অনেক সময় সেখান থেকে সেই আমাদের ব্রেনের সেই সেলগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, নষ্ট হয়ে যায়। তখন আমরা অনেক কিছু হয়তো ভুলে যাই। মোটিভেশন বা প্রেরণার অভাব, যে কেউ বলছে না এই বিষয়টা তাই ভুলে গেলাম। প্রকারগত পরিবর্তনের কারণে, সৃজনশীলতার অভাবে, নিয়মিত অধ্যয়নের কারণে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অনুশীলনের অভাবে আমরা এই বিষয়গুলো ভুলে যাই। ভুলে যাওয়ার অনেক কারণ আছে আসলে। মনে রাখারও যেমন কারণ আছে, ভুলে যাওয়ারও বিভিন্ন রকমের কারণ আছে। এই আরো কিছু কারণ এখানে দিয়েছে, যে বিস্মৃতির মূল কারণ হলো অবদমন।
তার মানে তোমাকে দমন করে রাখা হয়েছে, তোমাকে যে জিনিসটা শেখানো হলো সেটা করতে দেওয়া হচ্ছে না, দমন করে রাখা হয়েছে। এরকম করতে করতে একটা সময় মানুষ ভুলে যায়। তারপরে বলা হচ্ছে উপযুক্ত শিক্ষণ বা লার্নিং এর পরিবেশের অভাব, শারীরিক অসুস্থতা, যথাযথ অনুষঙ্গের অভাব, সংকল্প বা ডিটারমিনেশনের অভাব, অর্থপূর্ণ শিক্ষার অভাব ইত্যাদি বিভিন্ন কারণে আমরা ভুলে যাই। যে আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না, মনে রাখছি না, অনুশীলন করছি না, প্র্যাকটিস করছি না, কিচ্ছু না। আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, সেটা করতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে সঠিক পরিবেশ দেওয়া হচ্ছে না, আমাদেরকে সঠিক সঙ্গী দেওয়া হচ্ছে না যার সাথে সেই কাজটা করা যাবে। বিভিন্ন রকমের বিষয়ের কারণে আমরা সেই কাজটা না করতে করতে ভুলে যাই। এরপরে আসছে আমরা স্মৃতি পরিমাপের পদ্ধতি। তবে এই বিষয়টা আলোচনার আগে আমরা এই পর্যন্তই আজকের ক্লাসটা আমরা রাখবো। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত যা আমরা আলোচনা করলাম সেটাকে তোমরা যার যার মতো করে নিজের মতো নিজের যে বই আছে সেখান থেকে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং সেটা নিয়ে আরো বেশি গবেষণা করার চেষ্টা করবে, স্মৃতির পটে সেগুলোকে আঁকিয়ে রাখার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।